ছোট বন্ধুরা, ছুটি প্রেজেন্টসে তোমাদের সবাইকে স্বাগত। ছুটি ছেলেবেলা বিভাগে আমাদের আজকের গল্প ম্যাক্সিম গোর্কির লেখা আমার ছেলেবেলা। ম্যাক্সিম গোর্কির লেখা আত্মজীবনী ট্রিলজির এটি প্রথম খণ্ড। বিশ্ব সাহিত্যের এক দিকপাল লেখক ম্যাক্সিম গোর্কি ওরফে অ্যালেক্সি ম্যাক্সিমোভিচ পেশকভ সমাজতান্ত্রিক বাস্তববাদী সাহিত্যের জনক ছিলেন। গোর্কি নামটি তিনি নিজেই নিয়েছিলেন। রুশ ভাষায় যার অর্থ ভীষণ তেতো। ছেলেবেলায় বাবার মৃত্যু, মায়ের দ্বিতীয় বিবাহ, প্রবল অর্থ সংকট, তিক্ত অভিজ্ঞতায় বোধহয় তাকে এই নাম নিতে বাধ্য করেছিল। ম্যাক্সিম গোর্কির লেখা আমার ছেলেবেলা এই উপন্যাসটি আমার ছেলেবেলা পৃথিবীর পথে আর পৃথিবীর পাঠশালায় এই উপন্যাসত্রয়ীর প্রথম খণ্ড। গোর্কির এই উপন্যাসের পটভূমি ঊনবিংশ শতাব্দীর 70-80 দশক। উপন্যাসের নায়ক লেখক নিজে। বিষয়বস্তু বালক আলিওসার জীবনের সেই দুরূহ সময়কার ঘটনাবলী, যখন সে বাস করত তার কঠোর স্বভাবের দাদামশাইয়ের বাড়িতে। কাশিরিম পরিবারের দৈনন্দিন জীবনের কাহিনী প্রসঙ্গে লেখক যে বদ্ধ শ্বাসরোধী পরিবেশের চিত্র এঁকেছেন তা নিজের হৃদয়ে স্মৃতিপটে অনপনীয় ছাপ রেখে দেয়। অল্প বয়সে পিতৃহীন মাতৃহীন অবস্থা হওয়ার পরেও আলিওসা পেশকভ তাঁর চারপাশে কেবল সংকীর্ণতা আর ক্ষুদ্রতারই পরিচয় পাননি, তার সাথে বেশ কিছু ভালো মানুষের চরিত্র উপন্যাসের দরদের সঙ্গে চিত্রিত করেছেন। এই গ্রন্থ মূলত আত্মজীবনীমূলক উপকরণ দিয়ে হলেও লেখক নিজে জীবনের বিবরণকারীর চিত্র যাতে ক্ষুণ্ণ না হয় সেই উদ্দেশ্যে নিজেকে সক্রিয় ভূমিকায় স্থান না দিয়ে ঘটনার প্রত্যক্ষদর্শী রূপে উপস্থাপন করেছেন। শুরু হচ্ছে ম্যাক্সিম গোর্কির আমার ছেলেবেলা থেকে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ। এইরকমই শনিবারের সান্ধ্য সাংস্কৃতিক আসরের পর একদিন ইয়াকভ মামার নেশাটা তখনও ভালো করে চাপেনি। হঠাৎ সে গায়ের জামাটা ফালাফালা করে ছিঁড়তে শুরু করে। মাথার কোকড়া কোকড়া চুল আর পাতলা সাদাটে গোঁপ ধরে টান দেয়। নাকে আর চুলে পড়া ঠোঁটে খামচি কাটে আর জল ভরা চোখে কঁকিয়ে ওঠে। কেন কেন এমন হয়? নিজের গালে কপালে বুকে ঠাস ঠাস করে চড় মারে আর ফুপিয়ে ফুপিয়ে বলে, আমি আমি একটা হতভাগা কাপুরুষ, আমার তার কিচ্ছু হবে না, নরকেও স্থান হবে না আমার। আহা, ঠিক কথা, ঠিক ঠিক তাই, ভারী গলায় সায় দেয় গ্রেগরি। আমার দিদিমা বলেন, ইয়াকভ এবার একটু থাম বাছা, তুই ভগবান জানেন আমাদের কি শেখাতে হবে। বলতে বলতে ছেলের হাতটা চেপে ধরেন। আমার বেপরোয়া প্রকৃতির মামাটিকে কাঁদতে ও হাহুতাশ করতে দেখে সত্যি অবাক হই। আমি দিদিমাকে জিজ্ঞেস করলাম, ইয়াকভ মামা এভাবে কাঁদে কেন, আর কেনই বা এভাবে কপাল চাপড়ায়? দিদিমা যে সুরে জবাব দিলেন সেটা ঠিক তার স্বাভাবিক সুর নয়। তিনি অনিচ্ছুকভাবে বললেন, সব কথাই তো জানা চাই দেখছি, কোনো সবুর হয় না, এসব ব্যাপারে নাক গলানোর ঢের সময় পড়ে আছে। এই কথা শুনে আমার কৌতূহল আরও বেড়ে গেল। কারখানায় গিয়ে ইভানকে প্রশ্ন করতে শুরু করলাম, কিন্তু সেও জবাব দিতে চায় না। কারিগরদের দিকে আর চোখে তাকিয়ে শুধু নিঃশব্দে হাসে আর আমাকে ঠেলে কারখানা থেকে বার করে দেয়। চেঁচিয়ে বলে, ব্যাস আর একটাও কথা নয়, বেরিয়ে যাও, ধরে রঙের গামলায় চুবিয়ে রঙিন করে দেবো, বুঝলে? কারিগর একটা নিচু থ্যাবড়া উনুনের সামনে দাঁড়িয়ে আছে। 3টে গামলা তৈরি করা হয়েছে উনুনটার উপরে। মস্ত একটা কালো লাঠি দিয়ে সে একটি গামলার ভিতরটা নাড়াচাড়া করছিল। মাঝে মাঝে সেই লাঠি তুলে ধরে আমার দিকে তাকিয়ে থাকে আর তার থেকে ঝরে পড়া রঙিন জলের দিকে তাকায়। উনুনে গনগরে আঁচ, আর তার আভা এসে পড়েছে কারিগরের চামড়ার অ্যাপ্রনে, পাদ্রীদের আলখাল্লার মতো চিত্র বিচিত্র সেই অ্যাপ্রন। গামলাগুলিতে রঙগোলা জল চিড়বিড় শব্দে বুদবুদ তোলে ফুটছে
আর একটা ঝাঁঝালো গন্ধে ভরে গেছে ঘরটা। সেই গন্ধ দরজা দিয়ে বেরিয়ে ছড়িয়ে পড়ছে বাইরের শীতার্ত উঠোনে। লাল লাল টসটসে দুটি চোখ তুলে চশমার ফাঁক দিয়ে কারিগর তাকালো আমার দিকে, তারপর ইভানের দিকে তাকিয়ে হুঙ্কার ছাড়ল, চোখ নেই নাকি? দেখছো না উনুনে কাঠ দিতে হবে? কাঠ আনবার জন্যে সিগানক ছুটে বেরিয়ে গেল, আর তখন লাল চন্দন রঙের একটা বস্তার উপরে বসে গ্রেগরি ডাকলো আমাকে। কারিগর গ্রেগরি বললে, এদিকে শুনে যাও তো হে। আমাকে কোলের ওপর বসালে। তার নরম আর সামান্য গরম দাড়ির ছোঁয়া লাগছে আমার গালে। তারপর আমি তার মুখে যে কথাগুলো শুনলাম তা আমি জীবনে ভুলতে পারবো না। তোমার মামা পিটোতে পিটোতে তার বউকে মেরে ফেলেছে, আর এখন তার বিবেক কোনো শান্তি পায় না। সব কথাই তোমার জেনে রাখা ভালো, বুঝেছ? হ্যাঁ, একটু চোখ খোলা রেখে চলাফেরা করো বাপু, নইলে কপালে দুঃখ আছে। দিদিমার মতো গ্রেগরির সঙ্গেও সহজেই কথা বলা যায়, কিন্তু তার কথাগুলো শুনে গা শিরশির করে ওঠে। চশমার ফাঁক দিয়ে যেন শরীরের অন্তঃস্থল পর্যন্ত দেখা যায়। তারপর তেমনই ধীরে সুস্থে এসে বলে চলল কেমনভাবে ইয়াকভ মামা পিটোতে পিটোতে তার বউকে মেরে ফেলে। এক বোঝা কাঠ নিয়ে ঢুকলো ইভান, তারপর আগুনের সামনে বসে হাত গরম করতে লাগলো। কিন্তু গ্রেগরি সেদিকে ভ্রুক্ষেপ না করে আগের কথার জের টেনেই বলতে লাগলে, কেন মারপিট তো জানো? হয়তো মনে মনে বুঝতো যে বউয়ের সঙ্গে ও টেক্কা দিতে পারবে না, তাই বউয়ের ওপর ওর হিংসা ছিল। একটা কথা কি জানো দাদু, কাশিরিনরা কোনো ভালো কিছু সহ্য করতে পারে না, কোনো কিছু দেখলেই ওদের হিংসে হয়। কিন্তু সেই ভালোটুকু দেখে যে নিজেরা শিখতে পারবে তা নয়, তাই সেই ভালোটুকুর যাতে কোনো চিহ্ন পর্যন্ত না থাকে সেই ব্যবস্থাই করবে। তোমার দিদিমাকে জিজ্ঞেস করে দেখো তোমার বাবার এ বাড়িতে থাকতে কি হাল হয়েছিল। দিদিমাকে জিজ্ঞেস করলেই সব জানতে পারবে। দিদিমা তোমার কাছে কিছু ঠাকবেন না। তোমার দিদিমা হচ্ছেন সত্যিকারের খাঁটি মানুষ। ছল চাতুরি তিনি কিছুতেই বরদাস্ত করতে পারেন না, ছল চাতুরি বুঝতেও চান না। ঋষিতুল্য মানুষ তিনি। তুমি দাদু কখনো তোমার দিদিমার কাজ ছাড়াটি হয়েও না জানো। গ্রেগরি আমাকে ঠেলে সরিয়ে দিল। এরপর বিমূঢ় ও আতঙ্কিত হয়ে আমি উঠোনে চলে এলাম। বাড়ির বারান্দায় ইভান এসে আমার নাগাল ধরল এবং আমার মাথার উপর হাত রেখে কানে ফিসফিস করে বললে, ওকে তুমি ভয় করো না জানো, ভারী ভালো লোকটি। সোজাসুজি চোখ তুলে ওর চোখের দিকে তাকাবে, এটাই ও পছন্দ করে। সবই কেমন যেন অদ্ভুত আর উদ্বেগজনক। অন্য কোনো ধরনের জীবনের সঙ্গে আমার এতদিন পরিচয় ছিল না, তবুও অস্পষ্টভাবে আমার মনে পড়ে আমার বাবা ও মা সম্পূর্ণ অন্য ধরনের জীবন কাটিয়েছেন। তাদের কথাবার্তা ও আমোদ প্রমোদের ধরন ছিল অন্য রকম। দুজনের পাশাপাশি বসেছেন, পাশাপাশি চলেছেন, তার মধ্যে এতটুকু ফাঁক ছিল না। সন্ধ্যার সময় জানলার ধারে বসে দুজনে প্রাণ খুলে হাসতেন আর গলা ছেড়ে গান গাইতেন, আর সেই গান আর হাসি শুনে জানলার নিচে লোক জড়ো হয়ে যেত। আর এখানে মানুষ কদাচিৎ হাসে, যদিও বা হাসে তার অর্থ বোঝা সর্বদা যায় না। প্রায়ই পরস্পরের ওপর চিৎকার, চেঁচামেচি, হুমকি, শাসানি, আনাচে কানাচে রহস্যময় ফিসফিস। বাচ্চারা চুপচাপ থাকে, তাদের দিকে কারো নজর নেই। আর বৃষ্টির সময় ধুলোর মতো তাদেরও মারতে মারতে মিশিয়ে ফেলা হয় মাটিতে। এই বাড়ির সঙ্গে আমি কিছুতেই খাপ খাইয়ে নিতে পারছি না। চারদিককার এই জীবন হাজারটা সূচের মতো অনবরত আমাকে বিঁধছে। আমি সব কিছুকে সন্দেহের চোখে দেখছি, আর চোখ কান খাড়া করে সতর্ক দৃষ্টিতে লক্ষ্য করছি সব কিছু। এদিকে ইভানের সঙ্গে আমার বন্ধুত্ব বেড়ে চলল। সূর্যোদয় থেকে শুরু করে অনেক রাত পর্যন্ত আমার দিদিমা সংসারে নানা কাজে ব্যস্ত থাকেন। সুতরাং সারাটি দিন আমার কাটে সিগানকের পায়ে পায়ে ঘুরঘুর করে। যখনই আমার দাদামশাই আমাকে উত্তম মধ্যম দিতে শুরু করেন, তখনই রীতিমতো সিগানক নিজের হাত বাড়িয়ে দিয়ে
আমাকে বাঁচিয়ে চলে এবং পরদিন নিজের ফুলে ওঠা আঙুলগুলো আমার সামনে বাড়িয়ে দিয়ে নালিশ জানায়। দূর দূর, কোনো লাভ নেই, এতে তোমার কোনো সুবিধাই হচ্ছে না। আর দেখো তো আমার কি অবস্থা হয়েছে, এই কিন্তু শেষ। কী যে করো বাপু। কিন্তু দেখা যায় পরের বারেও আমার প্রাপ্য শাস্তি সে অনর্থক হাত পেতে নিচ্ছে। কি বলেছিলে না যে তুমি আর এর মধ্যে নেই? চাইনি ঠিকই, কিন্তু কখন যে হাত বাড়িয়ে দিয়েছি নিজেই টের পাইনি। কিছুদিনের মধ্যেই সিগানকের সম্পর্কেও আরও কিছু খবর আমি জানতে পারলাম। শুনে ওর প্রতি আমার আগ্রহ ও আনুগত্য আরও বেড়ে গেল। প্রতি শুক্রবার সিগানক বাজারে যায় সপ্তাহের খাবার কিনে আনবার জন্য। কটা লাল রঙের ঘোড়া সারাপকে জুড়ে দেওয়া হয় চওড়া স্লেজ গাড়ির সঙ্গে। সারাপটা অত্যন্ত ধূর্ত ও বেয়াড়া জাতের ঘোড়া। মিষ্টি খুবই পছন্দ করে, আমার দিদিমার ভারী আদরের। মস্ত একটা টুপি মাথায় দেয় সিগানক। খাটো ভেড়ার চামড়ার পোশাক পরে কোমরে শক্ত করে আঁটে সবুজ রঙের উড়নি। কোনো কোনোবার বাজারে গিয়ে অনেক দেরি হয় ফিরতে, আর তখন ভারী একটি অস্বস্তি বোধ করে সবাই। বারবার জানলার কাছে যায়, তুষার ঢাকা জানলার শার্সিতে মুখের ভাব দিয়ে একটু সাফ করে নেয় আর তাকিয়ে দেখে রাস্তার দিকে। কি আসছে? দেখতে পাচ্ছি না তো। দুশ্চিন্তাটা আমার দিদিমারই সবচেয়ে বেশি। স্বামী আর ছেলেদের দিকে তাকিয়ে তিনি বলেন, পোড়া কপাল আমার, তোমাদের জন্যেই এই মানুষটা আর ঘোড়াটা মরবে। নির্লজ্জ বেহায়ার দল, তোমাদের কি বিবেক বলে কিছু নেই? কেন রে বাপু, নিজেদের যা আছে তাই নিয়ে খুশি থাকলে হয়? বোকা গোষ্ঠী, হ্যাংলার দল। দেখো না, এই জন্যে ভগবানের কি শাস্তি তোমাদের পেতে হয়। দাদামশাই চোখ মুচকে বিড়বিড় করে বলেন, আচ্ছা আচ্ছা, আর পাঠাবো না, এই শেষবার। কোনো কোনোবার দুপুর গড়িয়ে যাওয়ার পরে সিগানক ফিরে আসে। উঠোনে গাড়ি ঢুকবার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি বেরিয়ে আসেন আমার দাদামশাই ও মামারা। পিছনে আসেন দিদিমা, ফোঁস করে নস্যি টানেন আর ভল্লুকির মতো এগিয়ে আসেন। যে জন্যই হোক এই সময়টিতে তার মধ্যে কেমন যেন একটু এলোমেলো ভাব দেখা যায়। বাচ্চারা ছুটতে ছুটতে বেরিয়ে আসে, আর তারপরে শুরু হয় মহা উল্লাসে স্লেজ গাড়ি থেকে জিনিসপত্র নামানো। জিনিসপত্রের ঠাসা গাড়িটা আস্ত আস্ত শুয়োর ছানা, মাছ আর ছোট বড় সব রকমের মাংসের টুকরো। ছোট আর চোখে স্লেজ গাড়িটার উপর ভালো করে দৃষ্টি বুলিয়ে নিয়ে দাদামশাই জিজ্ঞেস করেন, কে হে, যা যা আনতে বলেছিলাম এনেছো তো সব? আনন্দে উঠোনের চারদিকে লাফাতে লাফাতে ইভান জবাব দেয়, সব এনেছি, একটি জিনিসও বাদ পড়েনি। হাত দুটোকে গরম করার জন্য দস্তানা না খুলেই হাতে হাত ঘষে সশব্দে। দাদামশাই কড়া স্বরে ধমক দিয়ে ওঠেন, দস্তানা শুদ্ধ হাত ওভাবে ঘষাঘষি করো না, দস্তানা কিনতে পয়সা লাগে। খুচরো কিছু ফেরত এনেছ? না। আর দাদামশাই স্লেজ গাড়িটার দিকে ঘুরে ঘুরে দেখেন আর বিড়বিড় করে বলেন, কে হে, মনে হচ্ছে এবারে বাজার উজাড় করে জিনিসপত্র এনেছ। তাই তো, এত কেনাকাটার সবই কি আর বিনে পয়সা হয়েছে? তোমায় বলে রাখছি বাপু, আর যেন এমনটি না হয়। মুখটাকে বিকৃত করে তিনি তড়িঘড়ি চলে যান। তারপর মামারা স্লেজ গাড়িটাকে ঘিরে দাঁড়ায়। আহ্লাদে আটখানা হয়ে মুরগি, মাছ, মেটে, বাছুরের ঠ্যাং আর বড় বড় মাংসের টুকরো নিয়ে নাড়াচাড়া করে, আর কোনটার কত ওজন হতে পারে তাই নিয়ে জল্পনা কল্পনা করে। বাহ, চমৎকার বাছাই করেছে কিন্তু, বেশ বেশ। তারিফ করার ভঙ্গিতে চিৎকার করে আর শীষ দেয়। বিশেষ করে আমার মামা মিখাইল একেবারে গদগদ হয়ে ওঠে। স্লেজ গাড়িটার চারপাশে এমন লাফালাফি ঝাঁপাঝাঁপি শুরু করে যেন তার পায়ে স্প্রিং লাগানো আছে। কাঠঠোকরার মতো নাক উঁচু করে শুকে শুকে দেখে, ঠোঁট চাটে, অবশেষে মুদে আসে তার চঞ্চল চোখ দুটো। লোকটির শুকনো চেহারা তার বাপের মতো, তবে লম্বায় বেশি আর পোড়া কাঠের মতো কালো। ঠান্ডায় জমে যাওয়া হাত দুটো দস্তানার ভিতরে গলিয়ে জিজ্ঞেস করে, বাবা কত দিয়েছিল বাজার করতে? 5 রুবেল। আর এখানে জিনিস আছে তো 15 রুবেলের। কত খরচ হয়েছে তোমার? 4 রুবেল
10 কোপেক। তার মানে 90 কোপেক পকটস্থ। শুনছো তো ইয়াকভ, এও একটা পয়সা আয়ের রাস্তা। ইয়াকভ মামা আলতোভাবে হাসে, শুধু একটা শার্ট গায়ে দিয়ে ঠান্ডায় দাঁড়িয়ে থাকে আর শীতল ঝাপসা নীল আকাশের দিকে তাকিয়ে চোখ পিটপিট করে। তবে আর কি ইভান, আমাদের একটু খাইয়ে দিও, আলস্যজড়িত স্বরে বলে ওঠে সে। দিদিমা ঘোড়ার লাগাম খুলে দিচ্ছিলেন। লক্ষ্মী সোনা আমার, বাছা আমার, ওহো বুঝেছি, একটু খেলা করতে ইচ্ছে করছে, তাতে আর কি হয়েছে, যাও যাও, একটু আধটু খেলা করলে কোনো দোষ হয় না, ওতে ভগবান রাগ করবেন না। তখন সেই প্রকাণ্ড সারাপ ঘোড়া তার মোটা কেশর দুলিয়ে সাদা সাদা দাঁত বের করে দিদিমার ঘাড়ের উপর আঁচড় দিতে থাকে। তিনি খুলে ফেলে দিদিমার মাথার রেশমি রুমাল, খুশি ভরা চোখে তাকিয়ে থাকে দিদিমার চোখের দিকে, আর মৃদু হেসা তুলে মাথা ঝাঁকিয়ে চোখের পাতা থেকে তুষারের কণাগুলোকে ছেড়ে ফেলে। এক টুকরো রুটি খেতে চাও বুঝি জাদুমণি? দিদিমা জিজ্ঞেস করেন, তারপর বেশ করে নুন মাখিয়ে মস্ত একটা রুটির টুকরো গুঁজে দেন ঘোড়ার দাঁতের ফাঁকে। ঘোড়াটা রুটি চিবোয় আর ওর মুখের তলায় এপ্রনটা মেলে ধরে তিনি তা তাকিয়ে তাকিয়ে দেখেন। বাচ্চা ঘোড়ার মতোই তড়বড়িয়ে লাফাতে লাফাতে এসে সিগানক বলে, ঠাকমা কি সুন্দর ঘোড়াটা না, আর কি বুদ্ধিমান দেখো। যা যা সরে যায় এখান থেকে, খবরদার এখানে ঘোরাঘুরি করবি না। মাটিতে সজোরে পা ঠুকে দিদিমা চিৎকার করে ওঠেন, তোকে বলেছি না যে হাটের দিনগুলোতে তোকে পছন্দ করি না। পরে দিদিমা আমাকে ব্যাপারটা বুঝিয়েছিলেন। সিগানাক বাজারে গিয়ে যতটা না কেনাকাটি করে তার চেয়ে বেশি করে চুরি। রুষ্ট স্বরে তিনি বলেন, এই ধর তোর দাদামশাই যদি ওকে 5 রুবেলের নোট দেয়, তাহলে ও কী করে, 3 রুবেল খরচ করে আর 10 রুবেল দামের জিনিস চুরি করে আনে। হতছাড়ার যেন চুরি করতে ভালো লাগে। প্রথমবার হয়তো এমনিই করেছিল, হাত সাফাইটা ঠিকমতো লেগে যায়। ফিরে আসার পরে সবার কি হাসাহাসি আর সে কি গুণকীর্তন। তারপর থেকে এটা ওর অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছে। আর তোর দাদামশাইয়ের ব্যাপারটা কি জানিস, সারা জীবনটা এমন অভাব অনটনের মধ্যে কাটিয়েছে যে এখন এই বুড়ো বয়সে হাত দিয়ে কিছুতেই পয়সা গলতে চায় না। ছেলেমেয়েদের চেয়েও পয়সার ওপরে ওর টান বেশি। কাজেই পয়সা খরচ করতে না হয় অথচ জিনিস আসে, এতে তো দাদামশাই ভারী খুশি হয়। আর মিখাইল ও ইয়াকভের কথাও যদি বলিস, হাত নেড়ে দুজনকেই তিনি বাতিল করে দেন। তারপর খোলা নস্যির কৌটোর দিকে তাকিয়ে এক মুহূর্ত চুপ করে থেকে বিড়বিড় করে বলে ওঠেন, আলিওসা, এ যেন এক অন্ধ বুড়ির হাতে বোনা একটা ফিতে, আগাগোড়া জট পাকিয়ে গেছে। আসল নকশাটা কিছুতেই চেনা যাচ্ছে না। একবার যদি ইভান চুরি করতে গিয়ে ধরা পড়ে, তাহলে মারতে মারতে ওকে খুন করে ফেলবে সবাই। আবার কিছুক্ষণের জন্য দিদিমা চুপ করে থাকেন। তারপর আবার যখন তিনি কথা বলেন, তখন তার গলার স্বর অত্যন্ত নরম ও মৃদু শোনায়। ভাব দেখিনি আলিওসা, নীতি কথায় তো অনেক কিছু আছে, কিন্তু নীতি বোধের বেলা সব ফাঁকা। পরের দিন আমি সিগানকের হাতে পায়ে ধরে তাকে চুরি করতে বারণ করলাম। যদি ধরা পড়ো তো মারতে মারতে তোমাকে খুন করে ফেলবে। ইস, আমাকে ধরতে পারলে তো আমি ঠিক পালিয়ে যাব। আমি তো চালাক, আমার ঘোড়াও যথেষ্ট জোরে ছুটতে পারে, বলে ও হেসে উঠল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই হাসিটাকে গ্রাস করলো একটা গম্ভীর বিমর্ষ ভাব। বলল, তুমি কি ভাবছো আমি জানি না? আমি জানি চুরি করাটা অন্যায়, বিপজ্জনক। তবু আমি চুরি করি কেবল একঘেয়েমি কাটানোর জন্য। পয়সা টয়সা আমি জমাই না। এই যে তোমার মামারা আছে, তারাই সপ্তাহখানেকের মধ্যে সব নিয়ে নেয়, কিন্তু আমার তাতে বই গেছে। ওরা যত পারে নিক, খাবার ভাবনা আমার নেই। হঠাৎ সে আমাকে 2 হাতে তুলে নিয়ে অল্প একটু ঝাঁকুনি দিয়ে বললে, তোমার শরীরটা রোগা আর হালকা বটে, কিন্তু হাড়গুলো শক্ত আছে। দেখবে বড় হলে তাগড়া জোয়ান চেহারা হবে তোমার। আমি একটা কথা বলছি শোনো, গিটার বাজাতে শেখো। ইয়াকব মামাকে বলো তোমাকে শেখাতে, ঠাট্টা নয়। অবশ্য আরেকটু বড় সড়ো না হলে সুবিধা হয় না, তুমি একেবারেই বাচ্চা।
কিন্তু বাচ্চা হলেও সত্যিকার মেজাজ তোমার আছে। আচ্ছা, তোমার ওই দাদামশাই লোকটি কি তুমি পছন্দ করো না? কি বলো? জানি না, এক ঠাকমা ছাড়া এই কাশিদিনদের মধ্যে একটা লোকও ভালো নেই। লোকগুলোকে আমি দু চোখে দেখতে পারি না, শয়তানের ঝাড়া সব কটা। আর আমি? তুমি তো আর কাশিরিন নও, তুমি হচ্ছে পেশকফ। পেশকফরা হচ্ছে একেবারে আলাদা একটা পরিবার, আলাদা বংশ। হঠাৎ সে আমাকে দু হাতে চেপে ধরে প্রায় কান্নার মতো ফুঁপিয়ে উঠল। হায় ঈশ্বর, আমার যদি গান গাইবার ক্ষমতা থাকতো তাহলে গান গেয়ে লোকের মন গলিয়ে দিতে পারতাম। আচ্ছা আচ্ছা ভাই, চলি, এবার কাজ শুরু করতে হবে। আমাকে সে মেঝের উপরে নামিয়ে দিল। তারপর এক মুঠো ছোট্ট পেরেক মুখে পুড়ে লেগে গেল কাজে। মস্ত একটা চৌকো তক্তার উপরে ভিজিয়ে কালো একটা কাপড়ের টুকরো পেরেক ঠুকে ঠুকে লাগিয়ে চলল। এই ঘটনার কিছুদিন পরেই সিগানক মারা যায়। ব্যাপারটা ঘটে এই রকমভাবে। গেটের কাছে উঠোনের বেড়ার গায়ে ঠেস দিয়ে মস্ত একটা ওক কাঠের কুরুশ দেখা যায়। সেটি অনেক দিন ধরে রাখা ছিল। ক্রুশের তলার দিকটা থামের মতো ভারী ও মোটা। অনেক দিন ধরে পড়েছিল ওটা। আমার মনে আছে, আমি যখন প্রথম এ বাড়িতে আসি তখন থেকেই এই ক্রুশটাকে দেখছি। তখন অবশ্য নতুন অবস্থা ছিল, গায়ের হলদে রং চটে যায়নি। আর এখন সারা শরৎকালের বৃষ্টিতে ভিজে ভিজে রংটা কালচে হয়ে গিয়েছে। আর রোদে জলে পোক্ত করা ও কাঠের ঝাঁঝালো একটা গন্ধ ছাড়াচ্ছে আমাদের ময়লা নানান হাবিজাবি জিনিসে ঠাসা উঠোনটায়। তার মধ্যে ক্রুশটা ভারী অসুবিধা সৃষ্টি করত। ক্রুশটা কিনে এনেছিল ইয়াকভ মামা বউয়ের কবরের ওপর বসাবার জন্য। প্রতিজ্ঞা করেছিল বউয়ের প্রথম মৃত্যুবার্ষিকীর দিনে নিজেই এই ক্রুশটা সমাধিস্থানে কাঁধে করে বয়ে নিয়ে যাবে। শীতকালের শুরুতে এক শনিবারে পড়ল সেই মৃত্যুবার্ষিকী। দিনটা ঠান্ডা, ঝোড়ো বাতাস বইছে। বাড়ির ছাদের ওপর থেকে বরফের কণা উড়ে উড়ে আসছে বাতাসে। মৃতের জন্য উপাসনার যোগ দিতে আমার দিদিমা ও দাদামশাই তিনজন নাতি নাতনিকে নিয়ে গাড়ি চেপে আগেই চলে গেলেন সমাধিস্থানে। অন্যেরা এসে দাঁড়ালো উঠোনে। আমি যেন কি একটা দোষ করেছিলাম, তার শাস্তি হিসেবে আমাকে বাড়িতে আটকে থাকতে হলো। আমার মামারা সবাই একই ধরনের কালো লোমের কোট পরেছে। দুজনে মিলে ধরাধরি করে ক্রুশটার একটা হাতল চাপিয়ে দিল ইয়াকভের ঘাড়ে, অন্য হাতলটা মিখাইলের ঘাড়ে। গ্রিগরি এবং আরও একজন অপরিচিত লোক অতি কষ্টে ক্রুশের থামের মতো তলাটা তুলে চাপিয়ে দিল সিগানকের চওড়া কাঁধের ওপর। ভারী জিনিসটা কাঁধে নিয়ে সিগানক একবার যেন টলে গেল। তারপর দুপা ফাঁক করে কোনো রকমে সামলে নিল নিজেকে। হে, পারবে তো? জিজ্ঞেস করলো গ্রিগরি। কি জানি, ঠিক বুঝতে পারছি না, ভয়ানক ভারী। মিখাইল মামা ক্রুদ্ধস্বরে চেঁচিয়ে উঠল, ফটক খোল না, চোখ কানা হতভাগা। ইয়াকভ মামা বলল, কি লজ্জার কথা ইভান, তুমি বলছো এটা কি ভারী? অথচ আমার মতো দুজনেই তোমার তুলনায় রোগা প্যাটকা। আমরা তো নিয়ে চলছিও। কিন্তু গ্রিগরি ফটক খুলে দিয়ে ইভানের দিকে তাকিয়ে কড়া গলায় ধমক দিল, খবরদার বলছি, বেশি গায়ের জোর ফলাতে যেও না। ভগবান তোমার সহায় হন। ওরে বুড়ো টেকো শয়তান, রাস্তার থেকে চেঁচিয়ে উঠল মিখাইল মামা। উঠোনে যারা দাঁড়িয়েছিল তারা সবাই একবার হেসে উঠল, আর তারপরেই জোরে জোরে কথা বলতে লাগলো। ক্রুশটা যে এতদিনে নড়ানো গিয়েছে এতে যেন সবাই খুশি। আমার হাত ধরে আমাকে কারখানার ভিতরে নিয়ে এলো গ্রিগরি। বললে, তোমার দাদামশাই হয়তো আজ তোমাকে মারবে না, মনে হচ্ছে আজকে তার মেজাজটা খুবই ভালো আছে। একরাশি পশম জড়ো করা হয়েছিল, তার উপরে আমাকে বসিয়ে দিয়ে সযত্নে আমার সারা গায়ে পশম জড়িয়ে সে কথা বলতে লাগলো। গামলা থেকে ফুটন্ত রঙের ধোঁয়া উঠছে, আর সেই ধোঁয়া শুকোতে শুকোতে চিন্তাভারগ্রস্ত সুরে
পুরনো দিনের কথা সে বলে চললে। জানো দাদু, তোমার দাদামশাইকে আমি 37 বছর ধরে চিনি। এই ব্যবসা যখন শুরু হয় তখন আমি ছিলাম, আর এখন এই ব্যবসার শেষ অবস্থায় এখনও আমি আছি। আসলে আমরা দুজনে ছিলাম সত্যিকারের বন্ধু। একসঙ্গে ব্যবসা করতাম, একসঙ্গে ব্যবসার কথা ভাবতাম। ভারী চালাক চতুর লোক তোমার এই দাদামশাই। দেখছো তো, সে এখন কর্তা হয়ে বসেছে, কিন্তু আমি পারলাম না। কিন্তু ভগবানের সঙ্গে কে টেক্কা দেবে বলো? ভগবানের কাছে মানুষ তো শিশু। তিনি যদি শুধু একটু হাসেন, তাহলে সেই হাসির সামনে পৃথিবীর সেরা বুদ্ধিমান লোক বোকার মতো দাঁড়িয়ে চোখ পিটপিট করবে। এখানকার ব্যাপার স্যাপার তোমার কিছু জানা নেই, কিন্তু আমার মনে হয় সব কথা তোমার জেনে রাখা ভালো। বাপ মা মরা ছেলেকে জীবনে অনেক ঝক্কি পোয়াতে হয় কি না? তোমার বাবা ম্যাক্সিম সাভাতিয়েভিচ ছিল সত্যিকারের খাঁটি মানুষ। সব কিছু সে বুঝত, আর এই জন্যেই তোমার দাদামশাই তাকে পছন্দ করতো না, তার সঙ্গে কোনো সম্পর্ক রাখেনি। দরদি কথাগুলো শুনতে আমার ভারী ভালো লাগছিল। এইভাবে চুপ করে বসে থাকা আর এই ধরনের কথা শোনা, আর তাকিয়ে তাকিয়ে দেখা উনুনের উপরে লালচে সোনালি আগুনের শিখা কেঁপে কেঁপে উঠছে, গামলাগুলো থেকে দুধালো সাদা মেঘের মতো উঠছে বাষ্প, আর ঢালু ছাদের তক্তার গায়ে আটকে গিয়ে জমে জমে বরফ হয়ে যাচ্ছে। তক্তার ফাঁকগুলো দিয়ে দেখা যাচ্ছে ফিতের মতো টুকরো টুকরো নীল আকাশ। বাতাস শান্ত হয়েছে, ঝকঝক করছে সূর্যের আলো। উঠোনের দিকে তাকিয়ে মনে হয় যেন খসা কাচের টুকরো ছড়ানো রয়েছে চারিদিকে। রাস্তা থেকে শোনা যায় বরফকে ভেঙে গুঁড়িয়ে স্লেজ গাড়ি টেনে নিয়ে যাওয়ার শব্দ। চারিদিকে বাড়ির চিমনি থেকে নীল ধোঁয়া উঠছে পাক খেয়ে খেয়ে। বরফের উপরে হালকা ছায়া পড়ে, দ্রুত সরে যায় তারা। তারাও যেন বলছে তাদের গল্প। ঠ্যাঙা রোগা চেহারা গ্রেগরির, লম্বা দাড়ি, প্রকাণ্ড কান, মাথায় টুপি নেই। খোলা মাথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গামলার ফুটন্ত রং মেশাচ্ছে। দেখে মনে হয় এক পরদুঃখ কাতর জাদুকর দাঁড়িয়ে আছে সামনে আর আমাকে নানান উপদেশ দিচ্ছে। সোজাসুজি তাকাবে মানুষের দিকে, কুকুর তাড়া করলে তার দিকেও। সে পালাবে ল্যাজ গুটিয়ে। তার চশমার পুরু কাঁচ দুটো নাকের উপর চেপে বসেছে, ফলে দিদিমার নাকের মতো তার নাকও নীল হয়ে উঠেছে। কি হলো? হঠাৎ থমকে গিয়ে সে বলল। এক মুহূর্ত শুনল কান পেতে, তারপর পা দিয়ে বন্ধ করে দিল চুল্লির দরজা, আর দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটল উঠোনের দিকে। পিছন পিছন আমিও ছুটলাম। রান্নাঘরের মেঝের কাছে সিগানক চিত হয়ে পড়ে আছে। জানলা দিয়ে গলে দুটো চওড়া আলোর ধারা এসেছে ঘরের মধ্যে। একটা পড়ছে তার মাথায় আর বুকে, আর একটা পায়ে। অদ্ভুত একটা আলো বিচ্ছুরিত হচ্ছে তার কপাল থেকে। উৎক্ষিপ্ত ভুরু, বাঁকা চোখ দুটো তাকিয়ে আছে ঝুলি কালিমাখা ছাদের দিকে। কালো ঠোঁট দুটো থরথর করে কাঁপছে, আর লালচে ফেনা বেরিয়ে আসছে ঠোঁটের ফাঁক দিয়ে। ঠোঁটের কোণ দিয়ে চুঁয়ে চুঁচে পড়ছে রক্ত। রক্তের ধারা গড়িয়ে আসছে তার কাঁধের উপর দিয়ে মেঝেতে ঘন রক্তধারা বেরিয়ে এসেছে তার পিঠের তলা থেকে। দুমড়ে বেঁকে আছে পা দুটো। তার পরনের ঢিলে প্যান্ট লেপ্টে রয়েছে মেঝের সঙ্গে। বোঝা যায় প্যান্টটাও ভিজে সপসপে। ঘরের মেঝে বালি দিয়ে ঘষে ঘষে এমন পরিষ্কার করা হয়েছিল যে এখন চকচক করছে সূর্যের আলোয়। রক্তের ধারা গড়িয়ে গড়িয়ে যাচ্ছে দরজার দিকে। সিগানকের শরীরটা স্থির অনড়, শুধু নড়ছে তার প্রসারিত হাতের আঙুলগুলো। মেঝেটাকে আঁকড়ে আঁকড়ে ধরার চেষ্টা করছে সেই আঙুলগুলো। রঙের ছোপ লাগা নখগুলোর উপরে সূর্যের আলো পড়ছে, চকচক করছে। ইয়েভগেনিয়া ধাই ইভানের পাশে হাঁটু মুড়ে বসে তার হাতে একটা মোমবাতি দিতে চেষ্টা করছে, কিন্তু ইভান মোমবাতিটাকে ধরতে পারছে না। মোমবাতিটা তার হাত থেকে পড়ে গিয়ে রক্তে নিভে গেল তার শিখা। ইয়েভগেনিয়া ধাই আবার তুলে নিল মোমবাতিটা, ভালো করে রক্ত মুছে নিয়ে আবার চেষ্টা করলো ইভানের অস্থির আঙুলগুলোর মুঠোয় ধরিয়ে দিতে। চাপা উত্তেজনার একটা ঢেউ রান্নাঘরের ভেতরে ফুঁসে উঠছে যেন। সেই ঢেউ
প্রচণ্ড একটা ঝাপটার মতো আমাকে দরজার চৌকাঠ থেকে উড়িয়ে দিতে চেষ্টা করলো, কিন্তু আমি দরজার বাজু শক্ত মুঠোয় চেপে ধরে রইলাম। হোঁচট খেয়ে পড়ে গেছে। কাঁপতে কাঁপতে মাথায় একটা ঝাঁকুনি দিয়ে কেমন যেন নিষ্প্রাণ গলায় ইয়াকব মামা বলল। তার মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছে, ভাঁজ পড়েছে চোখের চারিদিকে, নিষ্প্রাণ চোখ দুটো অনবরত পিটপিট করছে। ও ও পড়ে গেল, আর ক্রুশটা পড়ল ওর পিঠের ওপরে, একেবারে পিষে ফেলেছে। আর আর আমরা যদি সময় মতো ক্রুশ ছেড়ে দিয়ে সরে না দাঁড়াতাম, তাহলে আমরাও জখম হতাম। ভাঙা ভাঙা গলায় গ্রিগরি বলল, ওকে ওকে পিষে মারার জন্য তোমরা ইচ্ছে করে এই কাজটা করেছ। বললেই হলো আর কি। আমরা আমরা কি করে? হ্যাঁ, তোমরা। রক্ত গড়াচ্ছে। দরজার কাছে ইতিমধ্যে একটা পুকুর হয়ে গেছে রক্তের। টকটকে লাল রঙটা কালচে হয়ে গিয়েছে আর ফুলে ফুলে উঠছে যেন। সিগানক তেমনিভাবে পড়ে আছে। ঘুমের ঘরে থাকার মতো খড়খড় শব্দ বেরোচ্ছে গলা থেকে, আর মুখ থেকে লালচে ফেনা গড়িয়ে পড়ছে। চাপা স্বরে ইয়াকব মামা বলল, বাবাকে ডেকে আনার জন্য মিখাইল ঘোড়ায় চেপে গির্জায় গেছে, আর আমি একটা গাড়িতে ওকে নিয়ে তাড়াতাড়ি এখানে এনেছি। বাবা ক্রুশের তলার দিকটা নিলেই হয়েছিল আর কি, তাহলে এতক্ষণে আমারও হয়তো এই অবস্থা হতো। ইয়েভগেনিয়া আবার মোমবাতিটা নিয়ে ইয়াকবের হাতের মধ্যে দিল। ফোটা ফোটা মোম তার চোখের জল গড়িয়ে পড়ল সেগানকের হাতের তালুতে। কর্কশ রুক্ষ স্বরে গ্রিগরি চেঁচিয়ে উঠল, মোমবাতিটা মাথার কাছে মেজের উপর রাখো না, পোকা কোথাকার। হ্যাঁ, ঠিক আছে। মাথা থেকে টুপিটা খুলে নাও। ইয়েভগেনিয়া টুপিটা টেনে খুলে ফেলল। ইভানের মাথাটা একটা ফাঁপা আওয়াজ তুলে ঠক করে মেঝের সঙ্গে ঠেকল। এবার মাথাটা একপাশে হেলে গেছে। প্রথম দিকে আমি প্রতি মুহূর্তে আশা করেছিলাম এই বুঝি সিগানক খানিকটা বিশ্রামের পরেই উঠে বসবে, তারপর বিরক্তির সঙ্গে থুতু ফেলে স্বাভাবিক গলায় বলে উঠবে, কি বিশ্রী গরম। রবিবারের দ্বীপ্রাহরিক নিদ্রার পরে ঘুম ভাঙলে ঠিক এই কথাগুলোই শোনা যেত তার মুখ থেকে। কিন্তু আজ উঠে বসা দূরে থাকুক, ক্রমশ যেন সে ধীরে ধীরে মিশে যাচ্ছে। সূর্য আরও নিচে নেমে গেছে, আর সূর্যের আলোর ফলক দুটি ছোট হতে হতে এখন জানলার কপাটে একটুখানি লেগে আছে। কালো হয়ে গেছে সিগানকের মুখ আর হাত দুটো। হাতের আঙুল এখন আর নড়ছে না। মুখ থেকে এতক্ষণ যে ফেনা বেরিয়ে আসছিল তাও বন্ধ হয়ে গেছে। 3টে মোমবাতি জ্বালিয়ে দেওয়া হয়েছে তার মাথার 3 দিকে। সেই সোনালি আলোয় উদ্ভাসিত হয়ে উঠছে তার মাথার এলোমেলো নীলচে কালো চুল, নাকের সরু ডগা আর রক্তমাখা ঠোঁট দুটি। তার কালো হয়ে আসা গাল দুটির ওপরে সেই আলোর টুকরো টুকরো ছোপ কেঁপে কেঁপে উঠছে। ইয়েভগেনিয়া তার পাশে হাঁটু মুড়ে বসে কাঁদতে লাগলো। সোনা আমার, মানিক আমার, তোর হাসি মুখ দেখে সব দুঃখ ভুলে যেতাম রে, গুমড়ে গুমড়ে বলে উঠল সে। ঘরের ভিতরটা যেমন ঠান্ডা তেমনই ভয়ানক। আমি গুড়ি মেরে টেবিলের তলায় লুকিয়ে রইলাম। তারপরেই ভারী ভারী পায়ে ঘরের মধ্যে ঢুকলেন দাদামশাই। পরনে লোমের কোট, দাদামশাইয়ের পিছনে লোমওয়ালা কলার লাগানো লম্বা কোট গায়ে দিদিমা। তাদের পিছনে পিছনে এলো মিখাইল মামা, বাড়ির বাচ্চারা এবং আরও অনেক অপরিচিত লোক। দাদামশাই গায়ের কোটটা মেঝের উপর ছুঁড়ে ফেলল চিৎকার করে, হারামজাদার দল, এখন ছেলেটাকে মেরে ফেললি? বছর 5 পরে যে ওর একটা অমূল্য রত্ন হতো রে। মেঝের উপরে জামা কাপড় আর সামনের দিকটা আড়াল হয়ে গিয়েছিল। আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না, ইভানকেও দেখতে পাচ্ছিলাম না। গুড়ি মেরে আরও ভালো করে জায়গায় যেতে গিয়ে আমি উঠে পড়লাম একেবারে আমার দাদামশাইয়ের সামনে। এক পায়ের আঘাতে আমাকে এক পাশে সরিয়ে দিলেন তিনি। তারপর খুদে লাল হাতের মুঠি মামাদের দিকে শাসানির ভঙ্গিতে নাড়তে নাড়তে বললেন, তোরা মানুষ নস, তোরা নেকড়ের দল। একটা বেঞ্চির উপরে ধপ করে বসে পড়লেন।
দু হাতে আঁকড়ে ধরলেন বেঞ্চিটা, তারপর ফুঁপিয়ে ফুঁপিয়ে ইনিয়ে বিনিয়ে ভাঙা ভাঙা গলায় বলতে লাগলেন, জানি জানি ওকে যদি তোরা দু চোখে দেখতে পারতিস না তা আমি জানি, কিন্তু বোকা ছেলে তুই ইভান, আমাদের কপাল ভেঙেছে, এখন আর কিচ্ছু করার নেই, কিচ্ছুটি নয়। ঘোড়া অবশ হয়েছে, লাগামও পচে গিয়েছে। ভগবান আমাদের কি অবস্থা করেছেন গিন্নি গত কয়েক বছর ধরে। কথা বলছো না যে তুমি? দিদিমা ঘরে ঢুকেই ইভানের পাশে মেঝের ওপরে লুটিয়ে পড়েছিলেন, হাত স্পর্শ করে দেখছিলেন ইভানের মুখে, মাথায়, বুকে, নিঃশ্বাস ফেলছিলেন চোখের ওপরে। হাত দুটো তুলে নিয়ে ঘষছিলেন নিজের হাতে, ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছিলেন মোমবাতি। এবার তিনি ভারী পায়ে উঠে দাঁড়ালেন। প্রকাণ্ড কালো একটি মূর্তি, পরনে কালো পোশাক জ্বলজ্বল করছে, কালো চোখ ঘুরপাক খেতে খেতে ফুঁসে উঠছে। চাপা স্বরে বললেন, দূর হ সব হারামজাদারা। শুধু দাদামশাই ঘরের মধ্যে রইলেন, আর সবাই সরে এলো। বিনা সমারোহে, বিনা শোরগোলে সমাধিস্থ করা হলো সিগানককে। ছোট বন্ধুরা, এতক্ষণ তোমরা শুনছিলে ম্যাক্সিম গোর্কি রচিত আমার ছেলেবেলার তৃতীয় পর্বের দ্বিতীয় এবং অন্তিম অংশ। পরবর্তী পর্বগুলো শুনতে হলে অবশ্যই ছুটি প্রেজেন্টসের সঙ্গে থেকো। বন্ধুরা, তোমাদের ভালো লাগলো তো? বন্ধুরা, আমাদের এই উপস্থাপনা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো আর বেল আইকন প্রেস করো।